সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশন আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 23শে এপ্রিল, আন্তর্জাতিক গ্রন্থ ও কপিরাইট দিবস। বই আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী। রবীন্দ্রনাথ বলেছিলেন, বই আমাদের জীবনে অতীত ও বর্তমানের মধ্যে সাঁকো বেঁধে দেয়। আর আর্নেস্ট হেমিংওয়ে মনে করতেন, বই হচ্ছে মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। এই যে বইয়ের অনন্য গুরুত্ব, তার পাশাপাশি কপিরাইট বিষয়ক সচেতনতা, এই দুটি বিষয় প্রচারের উদ্দেশ্য নিয়ে ইউনেস্কোর উদ্যোগে 1995 সালের 23শে এপ্রিল থেকে সারা পৃথিবীতে এই দিবসটি পালনের উদ্যোগ গৃহীত হয়। কেন 23শে এপ্রিল? এরও একটি চমকপ্রদ কারণ রয়েছে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়রের মৃত্যু তারিখ 23শে এপ্রিল। শুধু তিনি নন, বিশ্ব সাহিত্যের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকের জন্ম মৃত্যুর সঙ্গে এই তারিখটি জড়িত। তাই আজ বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশে এই দিবসটি নানান তাৎপর্যে উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত আমাদের আজকের আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব মোহাম্মদ দাউদ মিয়া এনডিসি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আর এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিড ইউর ওয়ে, অর্থাৎ নিজের পছন্দ মতো রুচি কিংবা নিজের শখ অনুযায়ী বই বেছে নেওয়ার একটি সুযোগের কথা এখানে বলা হয়েছে। এই বিষয়ে শুরুতে আলোকপাত করার জন্য আমি অনুরোধ করছি কবি মোহাম্মদ নুরুল হুদাকে। রিড মাই ওয়ে, রিড ইউর ওয়ে। আমি যাকে পছন্দ করি তাই পড়ব, কিন্তু আমার পছন্দ করার আগে একটা কথা আছে। আমার পছন্দটা তৈরি হয়েছে কিভাবে? এই যে পছন্দটা তৈরি হয়েছে আমার পরিবেশ থেকে, আমার পরিবার থেকে, আমার স্কুল থেকে, আমার আশেপাশে যে বইগুলো ছিল সেগুলো থেকে, আমি যে প্রকৃতিকে দেখেছি সেই প্রকৃতি থেকে। ফলে নিজের পছন্দটা বেছে নেওয়ার আগে আপনাকে পাঠ করতে হবে। কি পাঠ করবেন? আপনি আপনার পরিবেশটাকে পাঠ করবেন, আপনি আপনার এই প্রকৃতিকে পাঠ করবেন। ফলে পড়তে পড়তে যেটা আপনার ভালো লাগে সেটি, কাজেই এটাই বড় বিষয়। আমাদের জ্ঞান যে তৈরি হয়, সে জ্ঞান তৈরি হয় কিভাবে? মানুষের এক একজনের এক এক ধরনের ন্যাক থাকে, আমরা বলি এক এক ধরনের পছন্দ থাকে। ফলে যার যেটাতে উৎসাহ, পছন্দ, সেই পছন্দ যদি বেছে নেয় এবং সেই সম্পর্কিত বইগুলো যদি পাঠ করে, বই বলতে আমি আর একটা কথা বলবো, বই শুধুমাত্র কাগজের ছাপা বই নয়। মানুষের সমস্ত যে ভাবকে তারা যে রচনা করেন, ধরে রাখেন, ধরে রাখার জন্য প্রথম যে ইয়ে ছিল সেটা তালপাতার পরে কাগজের পরে কাগজ থেকে বই। জার্মানিতে যখন প্রেস আবিষ্কৃত হলো তখন এই বই ছাপার বিষয়টা এলো। যিনি লিখছেন তার অধিকার কিনা এবং এই অধিকার তার কতদিন থাকবে, এই সব বিবেচনা শুরু হলো। এবং তারপর আমি কিভাবে লিখব এবং আমি কোনটা পড়ব, এই বিবেচনাটি এখান থেকেই বলা হয়েছে। আমার মনে হয় আপনি আপনার পছন্দ মতো বইটি পাঠ করুন। এখন বইয়ের প্রতি মানুষের কিন্তু এক ধরনের উৎসাহ মানুষ হারিয়ে ফেলেছে। এই জন্য বইকে আরও গ্রহণযোগ্য করার জন্য যে বইটি আপনার পছন্দ হয় সেটাই পড়ুন। এইভাবে নিজের দিকে, তার পছন্দের দিকে ঠেলে দেওয়া। এই যে বইয়ের সঙ্গে পাশাপাশি আমরা উচ্চারণ করছি কপিরাইট দিবস। কপিরাইট শব্দটি খুব পরিচিত একটি শব্দ, চারপাশে প্রতিদিনই আমরা প্রায় উচ্চারিত হতে দেখি। খুব সহজে যদি আমরা জানতে চাই যে কপিরাইট কি, বা এর মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত, কিংবা কি কি কারণে লঙ্ঘিত হয়। কপিরাইট একটা বিশেষ ধরনের অধিকার। বিশেষ করে যারা প্রণেতা, কোনো কর্মের প্রণেতা, তাদের বিশেষ অধিকার। সে অধিকারটা কেমন? অধিকারটা হলো যে তার কর্মের কোনো পুনরুৎপাদন করতে গেলে তার অনুমতি ছাড়া এই পুনরুৎপাদন আর কেউ করতে পারবে না। অভিযোজন করতে গেলে তার অনুমতি ছাড়া আর কেউ করতে পারবে না। এমনকি অনুবাদ করতে গেলেও তার অনুমোদন ছাড়া করতে পারবে না। তাহলে এই যে পুনরুৎপাদন করার, অভিযোজন করার, অনুবাদ করার বা এর থেকে অন্য কোনো কিছুতে রূপান্তর করার যে কোনো বিষয় বা তার সম্মতি ছাড়া যে করতে পারবে না, এই যে ক্ষমতা তার আছে, এই অধিকারটা আছে, এই অধিকারটাই হলো কপিরাইট।
এই কপিরাইটের সাথে আরও কিছু সম্পৃক্ত অধিকার থাকে। সেই সম্পৃক্ত অধিকারটাও তৈরি হয় মূলত ওই যে প্রণেতার মাধ্যমেই তৈরি হয়। যেমন একজন বইয়ের লেখক, সে যখন প্রকাশককে প্রকাশ করার জন্য কোনো লাইসেন্স প্রদান করে, তখন ওই প্রকাশকের একটা অধিকার তৈরি হয়, সেই অধিকারটাকে বলা হয় সম্পৃক্ত অধিকার। এমনি করে যখন কোনো সঙ্গীতকর্মের প্রণেতা, বিশেষ করে আমাদের আইনে বা বার্ন কনভেনশনেও আমাদের বলা আছে যে সঙ্গীতকর্মের প্রণেতা হলো সুরকার এবং গীতিকার। এই সুরকার এবং গীতিকারের প্রদত্ত লাইসেন্সের ভিত্তিতে বা সম্মতির ভিত্তিতে যখন কেউ সম্পাদন করে, সঙ্গীতটাকে পারফর্ম করে, তখন তার একটা রাইট তৈরি হয়। সেই রাইটটাকে আমরা বলি এই সঙ্গীত সংক্রান্ত রিলেটেড রাইট বা সম্পৃক্ত অধিকার। এই কপিরাইট বা এই অধিকারটা দুই রকম হতে পারে। একটাকে বলি আমরা মোরাল রাইট বা নৈতিক অধিকার, আর একটাকে আমরা বলি কমার্শিয়াল বা ইকোনমিক রাইট। নৈতিক অধিকারটা এইটা কিন্তু কোনো মেয়াদ নেই। নৈতিক অধিকারের এইটা ট্রান্সফারেবলও না, কাউকে এই সত্যটাকে ট্রান্সফার করার ক্ষমতা দেয়া হয়নি, ট্রান্সফার করা যাবে না। কিন্তু কমার্শিয়াল রাইট বা ইকোনমিক রাইটটা এইটা ট্রান্সফারেবল। সত্য নিয়োগের মাধ্যমে বা লাইসেন্স প্রদানের মাধ্যমে এই অধিকারটা আরেকজনকে প্রদান করা যেতে পারে। বিভিন্ন কর্মের মেয়াদ বিভিন্ন রকম। বিশেষ করে যদি কোনো ব্যক্তি প্রণেতা হয়, তাহলে ব্যক্তির জীবনকাল সঙ্গে আরও 60 বছর আমাদের আইনে। যদিও এইটা বার্ন কনভেনশনে লাইফ প্লাস 50 ইয়ার্স আছে, তবে বার্ন কনভেনশনেও কিন্তু প্রত্যেকটা দেশের সরকারকে বা দেশকে ক্ষমতা দেওয়া আছে বা লেজিসলেশন করার ক্ষমতা দেওয়া আছে যে তারা ইচ্ছা করলে এই মেয়াদের বাইরেও অতিরিক্ত মেয়াদ প্রদান করতে পারে। এই জন্যই আমাদের আইনে বলা আছে যে লাইফ প্লাস 60। আর যদি কোনো প্রতিষ্ঠান হয় প্রণেতা হিসাবে বা স্বত্বাধিকারী হিসাবে, যখন প্রতিষ্ঠান হয় তখন ওই প্রতিষ্ঠানের কমার্শিয়াল রাইটের মেয়াদ হয় 60 ইয়ার্স। প্রকাশের থেকে প্রকাশ যে বছর হবে তার পরবর্তী ক্যালেন্ডার ইয়ারের প্রথম তারিখ থেকে এই রাইটটা তৈরি হয়। এখন এই মেয়াদের ভিতরে যে কমার্শিয়াল রাইটটা আছে, এটাকে সে যে কোনোভাবে যতটুকুন ভেঙে ভেঙে হোক বা পরিপূর্ণভাবে হোক, কোনো পূর্ণাঙ্গ অধিকারও দিতে পারে বা কোনো অংশবিশেষ অধিকার দিতে পারে, ট্রান্সফার করে দিতে পারে, এবং এই ট্রান্সফার সে অর্থের বিনিময়ে করতে পারে, আবার বিনা অর্থেও দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা তৈরির জন্য রয়্যালটির বিষয়টাকে খুব বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। বিশেষ করে নতুন যে আইনটা হয়েছে 2023 সালের আইন, রয়্যালটি বলেই কিন্তু একটা চ্যাপ্টার আছে। বিশেষ করে এই ডিজিটাল প্ল্যাটফর্ম আসার পরে আমাদের সঙ্গীতকর্মের ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু রয়্যালটিগুলি আসে। সেই রয়্যালটিগুলোকে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে বা একজনের কন্টেন্টসের উপরে আরেকজন ইকোনমিক রাইটটা নিয়ে নেয় বিভিন্নভাবে, এইগুলি লঙ্ঘন হয়। এই লঙ্ঘনটা হওয়ার জন্যই কিন্তু বেশি বেশি মাত্রায় এখন ডিসপিউট তৈরি হচ্ছে। এই ডিসপিউটটাকে সমাধান করার জন্য কি কি ব্যবস্থা আমাদের আইনে রাখা হয়েছে, এই বিষয় সম্পর্কেই কিন্তু আমাদেরকে আজকে সচেতন করতে হবে সকলকে। সিভিল প্রতিকার যদি কেউ পেতে চায়, দেওয়ানি প্রতিকার যদি কেউ পেতে চায়, তাহলে সে জজ কোর্টের শরণাপন্ন হতে পারে। সেইখানে সে তার কম্পেনসেশন, তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা সে করতে পারে। আর সে যদি মনে করে যে না, আমার এমন কিছু অধিকার ক্ষুণ্ণ হয়েছে যে ব্যক্তি ক্ষুণ্ণ করেছে, যিনি ইনফ্রিজমেন্টটা ঘটিয়েছে, তার একটু ফৌজদারি ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে, তাহলে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে সে আবেদন করতে পারে। এই দুয়ের বাইরে কিন্তু ব্যবস্থা আছে যে আমাদের কাছে আসতে পারে। রেজিস্ট্রারের একটা আইনি ক্ষমতা আছে যে তাদের যদি রয়্যালটি সংক্রান্ত কোনো ডিসপিউট হয় এবং কপিরাইটের স্বত্বাধিকারী কে হবে এইটা নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, তাহলে সেইটার জন্য কপিরাইট রেজিস্ট্রার প্রাথমিকভাবে রেসপন্সিবল টু রিজলভ দ্যাট প্রবলেম। সেইটার ক্ষেত্রে কেউ অ্যাগ্রিভড হলে কপিরাইট বোর্ড আছে, কপিরাইট বোর্ড সেটা সমাধান দিতে পারে। আর কপিরাইট বোর্ডের এই ডিসিশনের ক্ষেত্রে যদি কেউ অ্যাগ্রিভড হয়, তাহলে সরাসরি হাইকোর্টে যেতে হবে। এর মাঝখানে অন্য কোনো ব্যবস্থা নেই। কপিরাইট প্রণেতার যে অধিকারটা, সে অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে, কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে?
একজন একটি বই লিখেছে, সেই বইয়ের থেকে কেউ যদি কোনো অংশ তাকে স্বীকার না করে, অর্থাৎ মোরাল রাইটটাও তাকে দিচ্ছে না, অর্থাৎ ওই অংশের রাইটার বা অথর যিনি, তার নাম মেনশন না করেই নিজের বইতে উঠিয়ে দিল হুবহু, এটা হবে ইনফ্রিঞ্জমেন্ট। তবে রেফারেন্স হিসাবে কোট করলে আমার এই ক্ষেত্রে কিন্তু হবে না। আমি যদি কারো গান নিজের ব্যক্তিগতভাবেও যদি করি এবং স্বীকার না করি যে এই গানটির সুরকার অমুক, গীতিকার অমুক, তাহলে তার মোরাল রাইটটাকে অস্বীকার করা হয়। সুপ্রিয় দর্শক, কপিরাইট একটি বহুমাত্রিক বিষয়। আমরা ইতিমধ্যেই আলোচকদের কাছ থেকে এর মরাল একটি প্ল্যাটফর্ম সম্পর্কেও জেনেছি। এই সম্পর্কে আমরা এখন একটু বিশেষজ্ঞ মতামত শুনব। যখন একজন শিল্পী গান পরিবেশন করেন তখন ওই গানের মধ্যে, ওই সঙ্গীতের মধ্যে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে যিনি গান রচনা করলেন, অর্থাৎ গীতিকার যিনি, তার রাইট হচ্ছে কপিরাইট, অর্থাৎ তার মেয়াদ হচ্ছে লাইফ প্লাস 60 ইয়ার্স। কিন্তু যিনি গান রচনা করলেন না, সুর সৃষ্টি করলেন না, শুধু কণ্ঠে ধারণ করলেন, তিনি গেয়ে দিলেন, তার যে অধিকার সেটি হচ্ছে রিলেটেড রাইট বা আনুষঙ্গিক অধিকার। আবার বাজারে যারা এই গানের রেকর্ড নিয়ে আসছেন, যিনি ফনোগ্রাম তৈরি করছেন, তার অধিকার কিন্তু কপিরাইট নয়, তার রাইট হচ্ছে রিলেটেড রাইট। আবার রেডিও টেলিভিশন যে সমস্ত প্রোডাকশন তৈরি করে, যে সমস্ত অনুষ্ঠান তৈরি করে, তার যে অধিকার, সেই অধিকারকেও বলা হয় আনুষঙ্গিক অধিকার বা রিলেটেড রাইট। রিলেটেড রাইটের মেয়াদ কিন্তু লাইফ প্লাস 60 ইয়ার্স না, যেদিন সেই অনুষ্ঠান ধারণ করা হবে সেই দিন থেকে 60 বছর পরে সেই অধিকার আর তার থাকবে না, সেটি পাবলিক ডোমেন বা জনসম্পদে রূপান্তরিত হয়ে যাবে। আর্থিক অধিকারের বাইরে আরও অধিকার একটি আছে, সেটা হচ্ছে মরাল রাইটস বা নৈতিক অধিকার। নৈতিক অধিকারের ভাগ হচ্ছে দুটো, একটা হচ্ছে রাইট অফ প্যাটার্নিটি, আরেকটা হচ্ছে রাইট অফ ইন্টিগ্রিটি। রাইট অফ প্যাটার্নিটি কি? আমি যদি রবীন্দ্রনাথের কোনো কবিতা কোথাও উদ্ধৃত করি, আমি যদি কবি জীবনানন্দ দাশের কোনো কবিতা উদ্ধৃত করি, আমি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কোনো অংশ কোথাও উদ্ধৃতি করি, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে এটি কার লেখা, এটা যার লেখা তার কথাই বলতে হবে। অন্যের কথা লিখলে এখানে রাইট অফ প্যাটার্নিটি ভায়োলেশন হবে। অন্যদিকে রাইট অফ ইন্টিগ্রিটি হচ্ছে রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন, শেক্সপিয়র যেভাবে লিখেছেন, জীবনানন্দ দাশ যেভাবে লিখেছেন, তার কোনো শব্দ আমি পরিবর্তন করতে পারবো না। একজন সঙ্গীতকার যিনি সুর সৃষ্টি করেছেন, যার কপিরাইট আছে, তার সুর আমি বিকৃত করে যদি করি, তাহলে সেটি হবে তার নৈতিক অধিকারের স্খলন। আমরা এগুলো করতে পারি না, আমরা না জেনে অনেক সময় এগুলো করছি এবং কপিরাইটকে ভায়োলেট করছে, এবং সেটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি ফৌজদারি অপরাধের শামিল। আজকের এই যে দিবসটি, যেটি হচ্ছে আমরা অনেক বেশি সচেতন হব, আমরা কপিরাইট কী সেটি বুঝবো, আমরা নৈতিক অধিকার কী সেটা বুঝবো, অর্থাৎ আমরা স্রষ্টার অধিকারকে পরিপূর্ণ স্বীকৃতি দিয়ে আমরা ব্যবহার করব। এই সম্পদ মানবজাতির সম্পদ, কিন্তু আমাকে কিছু কন্ডিশনকে মেনে আমাকে সেগুলো লালন করতে হবে, চর্চা করতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, 1962 সালের পরে 1974 সাল যখন বাংলাদেশ হলো, 1962 সালে কিন্তু পাকিস্তান আমলে আমরা যেটা পেয়েছিলাম সেটা অর্ডিন্যান্স আকারে এসেছিল। তারপর 74 সালের পরেই এইটাও কিন্তু অর্ডিন্যান্স ছিল। তারপর 2000 সালে যখন আমরা করলাম, এইটা কিন্তু প্রথম আইন হয়ে গেল। 2005 সালে পরবর্তী আইন, এবং লেটেস্ট আইন আপনি বলেছেন 2023 সালে এটা হয়েছে। আগে আমরা কপিরাইটের কথা ভাবতাম, সেটা হচ্ছে সাহিত্য, নাট্য, সঙ্গীত ও শিল্পকর্ম। এটা এখন যে নতুন আইন হয়েছে তাতেও কিন্তু এটার কথা বলা হয়েছে। তারপর চলচ্চিত্র, এরপর শব্দ ধ্বনি রেকর্ডিং, যখন গান রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করা হলে এখানে কপিরাইট কার থাকবে? এখানে কমপক্ষে 3 জনের কপিরাইট থাকবে। যিনি রেকর্ড করছেন, মানে যিনি প্রডিউসার আর প্রকাশক প্রায় একই ধরনের জিনিস। একটা বইয়ের প্রকাশক, একটা গানের যিনি প্রডিউসার, এই তার ভিতর যিনি লিখেছেন, এটা নিয়ে একটা তর্ক ছিল, শেষ পর্যন্ত আইনে এটা স্বীকৃত হয়েছে। যিনি গানের বাণীটা লিখছেন তিনিও রচয়িতা, আর বাণীর উপরে সুর দিতেছেন তিনিও রচয়িতা, তাহলে তারও আছে। গানের ক্ষেত্রে এই জন্য এটা জটিল, কার কত পার্সেন্ট আছে, রাইট থাকবে সেটাও। তারপর সম্প্রচার, এই যে আমরা সম্প্রচার করছি, কথা বলছি, এই সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে আমরা যা বলেছি সব এই অনুষ্ঠানে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানটা যদি আর কেউ প্রচার করতে যায়,
তাহলে বিটিভির সঙ্গে তার পারমিশন নিতে হবে অথবা একটা অ্যারেঞ্জমেন্টে আসতে হবে। সম্পাদনা করা এবং একটা কাজ শেষ করা, এই ক্ষেত্রেও কিন্তু আরেকজনের ইনভলভমেন্ট থেকে যাবে। 2004-এর ইয়েতে ওই ডাটাবেজের কথা ছিল না, নতুনভাবে ডাটাবেজ এটা যুক্ত হয়েছে। তথ্য প্রযুক্তিভিত্তিক যদি আমরা কোনো ডিজিটাল কর্ম করি, সেই ডিজিটাল কর্ম উপরেও রাইট থাকবে। এবং সবশেষে আমি বলবো যেটা বাংলাদেশেই বিশেষভাবে একটা কপিরাইটের ভিতর একটা পৃথক অধ্যায় হিসাবে ঢুকেছে, সেটা হচ্ছে লোকজ্ঞান এবং লোক সাংস্কৃতিক অভিব্যক্তি। আগে মনে করা হতো এটা কিন্তু ওপেন ডোমেইনে ছিল, অর্থাৎ যে কেউ ব্যবহার করতে পারবে। এখন কিন্তু এই কাজটি অন্তত বাংলাদেশে কেউ ব্যবহার করতে পারবে না, ইন্দোনেশিয়াতে এই আইনটাই আছে। আইডিয়ার কোনো কপিরাইট নাই। আইডিয়ার মানে আমরা কোনো কিছু একটা চিন্তা করলাম, চিন্তা করে রাখলাম, আর এটাকে রূপ দিলাম না, কর্মে রূপ দিলাম না। এটা নিয়ে গল্প লিখলাম না, এটা নিয়ে কবিতা লিখলাম না, এটা নিয়ে কিছু আঁকলাম না, কিছু বললাম না, ধারণ করা হয়েছে, তাহলে এটা কোনো কপিরাইট নেই। তারপর একই বিষয়ে কিন্তু বিভিন্নজন লিখতে পারে। বিভিন্নজন লিখলে কি হবে? ধরা যাক বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে 100 শব্দের একটা লেখা লিখতে দিলাম, আপনি লিখলেন, আমি লিখলাম, উনি লিখলেন। এইখানে বিষয় এক, আমরা একই জিনিস লিখব, কিন্তু আমাদের লেখার ভিতর যে স্টাইল, রীতি, শব্দ প্রয়োগ থেকে সম্পূর্ণ আলাদা। ফলে প্রাইমারিলি কপিরাইট থাকে কিন্তু আপনার বর্ণনা ভঙ্গির ভিতর, আপনার যে আপনি যেটা তৈরি করলেন, আপনার তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতির ভিতর, বিষয়ের ভিতর নয়। এই দাবিটি আসতে পারে কিনা কপিরাইটের ক্ষেত্রে? কপিরাইটের ক্ষেত্রে দাবিটা আসতে পারে তখন যখন একই বিষয়ে 3 জন লিখেছে, 3 জনের রচনার ইয়েটাই আলাদা হবে, আলাদা হয়ে যেতে, এটা হয়ে যেতে বাধ্য। মহাভারতের কাহিনী যে আমরা যারা লিখছি, এক একজন এক একভাবে লিখবো, কিন্তু অ্যাডাপ্টেশন। কারো জীবনী লিখছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী লিখছি, আপনিও লিখবেন, আমিও লিখবো, উনিও লিখবো, কিন্তু একই বিষয় থেকে লেখা হয়। কাজেই এইখানে তার বর্ণনা ভঙ্গি এবং বর্ণনা ভঙ্গির ভিতরে বিশেষ স্টাইল, এটা আবৃত্তিকারের কপিরাইট আছে। সে কি আবৃত্তিকার? ধরা যাক সব্যসাচী বিদ্রোহী আবৃত্তি করলেন, আবৃত্তি করার তার যে আবৃত্তি, তার কপিরাইট আছে। আবার এরপর প্রদীপ ঘোষ এসে আবৃত্তি করলেন, তার কপিরাইট আছে। এইভাবে একইভাবে গান প্রথম যিনি গাইবেন, তার কপিরাইট আছে। আমরা বলি কপিরাইট একটা মূল রাইট, কপিরাইটের পাশাপাশি একটা নেইবারিং রাইট আছে। এই আপনি যা তৈরি করলেন, বিশেষ করে গান, আপনার কবিতা, নাটক, এইসব ব্যাপারে আপনার লিটারারি কর্মটা আপনার হলো, লিটারারি কর্মটার পর এটা যখন পারফর্মিং করতে যাবেন, তখন গানে হোক বা অন্য কিছুতে হোক, যিনি করবেন তারও একটা রাইট থাকবে। কপিরাইট এবং তার প্রেক্ষিত, অর্থাৎ কোন ব্যাকগ্রাউন্ড থেকে এটি গড়ে উঠলো আমাদের সামনে, এই সম্পর্কে এখন আমরা বিশেষজ্ঞ মতামত শুনব। ইংল্যান্ডেই প্রথম এই মেধা সম্পদের বিষয়টায় এটাকে আইন সিদ্ধ করা হয়েছে 1709-এ সম্ভবত। এটা প্রথমে একটা আইন আকারে হয়েছে, অর্থাৎ মানুষের এই যে যত ধরনের সৃষ্ট কর্ম আছে মৌলিক, সেটাকে রক্ষণ। ভারতবর্ষে অনেকটা পরে এসছে, 1911-তে আমরা পেয়েছি। এবং আমরা দেখি যে সে আইনের ধারা ধরেই মানুষ এই যে মেধা সম্পদ, যেটাকে বলা হয় মানুষের মৌলিক সৃষ্টি, যেমন সৃজনশীল সাহিত্য, সঙ্গীত, নাট্যকর্ম, সব কিছুর সাথে একটা মৌলিক শব্দ যুক্ত আছে। সেই মৌলিক শব্দের সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে রেকর্ড, আদি সুরের রেকর্ড, আদি ব্রডকাস্ট ইত্যাদি। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে কপিরাইটের মৌলিক সৃজন হতে হবে, আর একটা হচ্ছে আদি। আর আদি হতে হবে কেন? কারণ এটা যেন বংশ পরম্পরায় এর রক্ষণটা থাকে। এবং এক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দুটো বিষয় কপিরাইটের ক্ষেত্রে বড়ভাবে মান্য করা হয়। একটা হচ্ছে রাইট টু প্যাটার্নিটি, রাইট টু ইন্টিগ্রিটি, অর্থাৎ পিতৃত্বের যে বিষয়টা, সেটা কিন্তু কপিরাইটের একটা বড় বিষয়, সেটা অনেক সময় উপেক্ষিত হয়। এখন আপনি বলেন সক্রেটিস, প্লুটো, রুশো, তারা তো হাজার হাজার বছর আগে দেহনাশ হয়ে গেছে, কিন্তু তাদের সৃজন কর্মটা কি আমার নামে বা আপনার নামে চালিয়ে দিতে পারবো না। গত 100 বছরে যে পরিবর্তনটা হয়েছিল পৃথিবীতে, এখন প্রতি 10 বছর হয়ে যাচ্ছে। অর্থাৎ আইন কিন্তু পুরোপুরি সুরক্ষা দিতে পারছে না। কিন্তু এই কপিরাইট আইনের একটা বড় বিষয় হচ্ছে এর নৈতিক ভিত। ফৌজদারি আইনের মতো মানুষকে সবসময় নিবারণ বা প্রতিকারমূলক ব্যবস্থা দিয়ে এই জিনিসটা কিন্তু করা যাবে না। মানুষের সচেতনতার বিষয়টা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য কপিরাইট আইনের একটি বড় বিষয় হচ্ছে মানুষের সচেতনতা এবং সম্পৃক্ততা। যার কপিরাইট করা আছে তার দাবিটি প্রতিষ্ঠা করাটা সহজ হয়,
একজন শিল্পী সাহিত্যিক হতে পারেন, কবি হতে পারেন, আপনার মতো বা আমাদের অনেকের মতো, তার এই কপিরাইট সনদটি নেই বা তিনি কোনো কারণে হয়তো করেননি, সেই ক্ষেত্রে তিনি কোনো সুবিচার পাবেন কিনা? এবং এই প্রশ্নটি আসছে যে কপিরাইট কেন জরুরি বা এই সনদটি লাগবে কতটুকু প্রাসঙ্গিক, যার নেই তিনি কি করবেন? আসল কথা হচ্ছে কপিরাইট রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই। কপিরাইট যিনি যখন লেখেন সেটি যদি কোনো না কোনোভাবে প্রচারিত হয়ে যায়, জানা হয়ে যায়, যেমন লালনের কোনো কপিরাইট নাই, কিন্তু এটা জনসমক্ষে প্রচলিত হয়ে আছে, এটা লালনের গান, লালনের গান, এবং তার যে সুরটা লালনীয় সুর, বাউল সুর, বাউল সুর কিন্তু ইয়ের মতো বাটিয়ালি সুরের মতো নয়, কাজে এটা প্রচলিত আছে। কাজে এটা ভায়োলেশন হচ্ছে কি না এটা প্রথম থেকেই বোঝা যায়। রেজিস্ট্রেশনের জন্য কেউ যখন ইয়ে করে, আবেদন করে, তাকে একটা সময় দেওয়া হয়, 1 মাসের ভিতর তারা তদন্ত করে দেখে এই ইয়েটা, এই যে উৎপাদনটা, এই যে সৃষ্টিকর্ম, এটার এই ধরনের সৃষ্টিকর্ম আর আছে কিনা, যারা আছে তাদেরকে এটা সবাইকে জানানো হয়। জানানোর পর তারাই তাদের কোনো অভিযোগ থাকে তারা বলে, ফলে ওইখানে মীমাংসিত হওয়ার আগে দ্বিতীয় কপিরাইট হওয়ার কথা নয়। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কপিরাইটের যে মূল 4টি বিষয় সেই সম্পর্কে জেনে আসি। গ্রন্থের সঙ্গে কপিরাইটের একটি নিবিড় সম্পর্ক যুক্ত আছে। কেন যুক্ত আছে? যারা মনের আনন্দে সৃষ্টি করেন, গ্রন্থ রচনা করেন অথবা সৃষ্টিশীল অন্য কাজের সঙ্গে যুক্ত হন, তাদের এক ধরনের অধিকার থাকে। সেই অধিকারটি হচ্ছে কপিরাইট বা স্বত্বাধিকার। এই ধারণা উদ্ভব হয়েছিল বহুকাল আগে এবং এটি চূড়ান্ত রূপ পরিগ্রহণ করে ঊনবিংশ শতাব্দীতে যখন ফনোগ্রাম আবিষ্কৃত হলো তখন। এখন এই যে কপিরাইটের বিষয়টি, এটি শুধু কেবল গ্রন্থের মধ্যেই নিবদ্ধ নয়, সৃষ্টিশীল আরও অনেক কাজের সঙ্গে এটা যুক্ত আছে। অনেকে প্রশ্ন করেন যে আইডিয়া আমার চুরি করে অন্যজন নিয়ে গেছে, এটা কি ভায়োলেশন? না, এটি ভায়োলেশন না। কারণ কপিরাইট হতে হলে 4টা শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে এই সৃষ্টি মানুষের সৃষ্টি হতে হবে, যন্ত্রের সৃষ্টি হলে হবে না, পশু পাখির দ্বারা সৃষ্টি হলে হবে না। দ্বিতীয় হচ্ছে যে এই সৃষ্টিটি একটা ম্যাটেরিয়াল ফর্মে ধারণ করতে হবে। ম্যাটেরিয়াল ধারণ না করলে সেটির কোনো অস্তিত্ব থাকবে না। থার্ড হচ্ছে এটা নূতন হতে হবে, অরিজিনাল। অন্যের ছিল সেটা দেখে আমি করলাম, লিখলাম, কপি করলাম, তাহলে তো কপিরাইটের ভায়োলেশন হবে। সর্বশেষ হচ্ছে আইডিয়া, যেটা আমরা বলি, যেটা থেকে অনেকে বলেন যে আমার আইডিয়া অন্য নিয়ে গেছে, এই আইডিয়ার এক্সপ্রেশন হতে হবে। আইডিয়ার এক্সপ্রেশন হলে তখন এই যে 4টা শর্তের কথা বললাম, মনুষ্য সৃষ্ট, ম্যাটেরিয়াল ফর্মে ধারণ, অরিজিনাল এবং আইডিয়ার এক্সপ্রেশন। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে স্বাধীনতা একটি শব্দ। স্বাধীনতা দিয়ে বিভিন্ন জন বিভিন্ন কিছু সৃষ্টি করতে পারে। কেউ কবিতা সৃষ্টি করবেন, কেউ নাটক সৃষ্টি করবেন, কেউ সিনেমা করবেন, ইত্যাদি ইত্যাদি। কেউ ছবি আঁকবেন। যেমন কবি শামসুর রহমানের একটি কবিতা, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাটকাচলের বাবরি দুলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা। এখানে স্বাধীনতা শব্দটা কবি এক্সপ্রেস করেছেন এবং আমাদের চোখের সামনে স্বাধীনতা কীরকম সেটা ভেসে আসছে। শিল্পী শাহাবুদ্দিন যখন স্বাধীনতা নিয়ে যখন বিশাল ক্যানভাসে ছবি আঁকেন তখন তার এক্সপ্রেশনটা অন্যরকম হয়ে যায়। এখন সৈয়দ শামসুল হক যখন পায়ের আওয়াজ পাওয়া যায়, যখন সিনেমা তৈরি করেন তখন কিন্তু অন্য ধরনের এক্সপ্রেশন আমরা দেখি। আবার নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু যখন গেরিলা তৈরি করেন তখন কিন্তু স্বাধীনতার এক্সপ্রেশন চলচ্চিত্র অন্যভাবে হয়ে যায়। অর্থাৎ এই যে বিষয়গুলো, এগুলোকে যদি আমরা সমন্বয় করতে পারি তাহলেই কিন্তু সেটা কপিরাইটের স্বীকৃতি পাবে। এই যে 4টি শর্তের কথা বললাম, এই 4টি শর্তের কোনো একটি যদি না থাকে তাহলে সেটা কপিরাইট হবে না, সেটি কপিরাইটের ভায়োলেশন হবে, এটি সৃষ্টিশীল মানুষের প্রতি অবিচার করা হবে এবং আইনেরও ব্যত্যয় ঘটবে, যা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা জানি লালনের গান, কিন্তু যদি মনে করা হয় যে লঙ্ঘিত হচ্ছে, এটা লালনের পক্ষে ক্লেম কে করবে? আচ্ছা, লালনের আঙ্গিকে হয়তো একজন লিখেছেন, লালনের আঙ্গিকে একজন সুর দিয়েছেন, তিনি কপিরাইট সনদ নিয়েছেন,
যেহেতু লালনের এ পর্যন্ত প্রচলিত যে সমস্ত গান বিভিন্ন গায়করা গেয়ে থাকে সেই সমস্ত গানের সাথে হুবহু কোনো মিল নেই, সুতরাং অন্য একজন বাণীতে কোনো মিল হ্যাঁ নেই। বাণীতেও মিল নেই, সুরের হয়তো ঢঙে কিছুটা মিল হ্যাঁ, থাকতে মিল পারে, থাকবে। থাকতেই পারে, সেটা কপিরাইট লঙ্ঘন নয়। এটা হবে বাউলীয় গান। হ্যাঁ, তো লালনীয় সেই গান। গানটি যিনি করেছেন পরবর্তী প্রজন্মের, তিনি কপিরাইট সনদ নিয়েছেন। এখন যদি কোনো লালন একাডেমি আছে, লালনের পক্ষে লালন একাডেমি হতে পারে, নতুন আইনে কিন্তু এই ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান নাই বা একাডেমি নাই কাজ করার জন্য, তাহলে সরকার কাউকে অথরাইজ করতে পারবে, সরকার বলতে পারবে যে তুমি এইটার পক্ষে কাজটা করো, সরকারি অভিযোগ ক্লেম করো। হ্যাঁ, সরকার এটার ব্যাপারে করতে পারবে, সেই অধিকারটা সরকারের ওইটা আছে। কপিরাইট সোসাইটির মধ্যে কিছু একটা করতে পারবে লালনের জন্য। সোসাইটিও করতে পারবে, সোসাইটির আবার একটা ব্যাপার আছে, সিএমও বলে এটাকে, এটারও আমি বলতে পারি। তো এখন লালনের ক্ষেত্রে লালন একাডেমি এটা কমপ্লেন করতে পারে যে এই গানটি তো লালনের, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু লালন একাডেমিকে প্রমাণ করতে হবে, এইবার প্রমাণ করতে হবে যে এইটা লালনের গান। তার কারণ হচ্ছে যে লালনের যে প্রচলিত গানগুলি আছে তার বাইরে যে সে একজন মোটামুটিভাবে লালনের ওই আঙ্গিকে একটি গান রচনা করেছেন। ইদানিং যেহেতু বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এবং কন্টেন্ট বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যদি চলচ্চিত্রের কথা বলি, কন্টেন্ট বা যে প্রোভাইডার, ক্রিয়েটর এবং যে সম্প্রচার অধিকার নিয়েও অবশ্যই কথাবার্তা আমরা বলেছি, আমার মনে হয় এই বিষয়গুলো যদি আমরা একটু স্পষ্ট করতে পারি আমাদের দর্শক শ্রোতার বুঝতে আচ্ছা, সুবিধা। চলচ্চিত্রের বিষয়টা ভেরি কমপ্লিকেটেড। চলচ্চিত্রের কপিরাইটের স্বত্বাধিকারী হচ্ছেন প্রযোজক, এবং এই প্রযোজক যখন একটি চলচ্চিত্র প্রযোজনা করেন, চলচ্চিত্রের ভিতরে গান থাকে, চলচ্চিত্রের কাহিনী সংলাপ থাকে। এখন কপিরাইটের ইস্যুতে যথেষ্ট বিরোধ এই ক্ষেত্রে দেখা যায় এই কারণে যে একজন প্রযোজক তার চলচ্চিত্র আরেকজনের কাছে বিক্রি করেছে, সেই উনি আবার আরেকজনের কাছে বিক্রি করেছে। একই ধরনের সত্য, চলচ্চিত্রের সত্যগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন চলচ্চিত্রের গানকে একরকম, চিত্রনাট্য, হ্যাঁ, চলচ্চিত্রের সংলাপগুলোকে ভাগ করে। চলচ্চিত্রের টিভি রাইট একটা অধিকার আছে যে চলচ্চিত্র টিভিতে দেখাবে, সুতরাং টিভি রাইট বলে এটাকে। চলচ্চিত্রের ডিজিটাল রাইট আছে, চলচ্চিত্রের গানের ডিজিটাল রাইট আছে, আবার হল রাইট আছে। চলচ্চিত্রটা শুধু হলে দেখাবে, সুতরাং চলচ্চিত্রের হল রাইট এটাকে বলে। তো সব মিলিয়ে মূলত প্রচার সংক্রান্ত যেটা, সেটাকে আমরা ব্রডকাস্টিং রাইট বলি। আর যেমন অ্যাজ এ হোল একটা যত অধিকার আছে একটা সিনেমার ক্ষেত্রে, সকল অধিকারকে মিলে আমরা বলি ওই চলচ্চিত্রের কপিরাইট। এই কপিরাইটের অংশ বিশেষ দেখা গেল যে একজন প্রডিউসার বা প্রযোজক একজনের কাছে বিক্রি করলে একটা অংশ, সে চলচ্চিত্রের গানের টিভি রাইটটা বিক্রি করে দিয়েছে। এবার আরেকজনের কাছে বিক্রি করেছে চলচ্চিত্রের ডিজিটাল রাইট, আরেকজনের কাছে বিক্রি করেছে চলচ্চিত্রের গানের ডিজিটাল রাইট। এরকম অংশ অংশ করে বিক্রি করার পরে দেখা যায় এমন এমন অবস্থা তৈরি হয় যে একই রাইট দুই তিনজনের কাছে বিক্রি করে দিয়েছে। তখন সমস্যাটা তৈরি হয়, এই নিয়ে প্রচুর বিরোধ হয়। একজন যখন প্রযোজক অথবা স্বত্বাধিকারী, সেকেন্ড হ্যান্ড হতে পারে, অর্থাৎ স্বত্বাধিকারী বিক্রি করছে আরেকজনের কাছে, সে আরেকজনের কাছে বিক্রি করেছে, এই বিক্রি করাকে বলে সত্ত্ব নিয়োগ করা। এই সত্ত্ব নিয়োগের যে অ্যাগ্রিমেন্টটা হয়, এই অ্যাগ্রিমেন্টের যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই অ্যাগ্রিমেন্টটাকে কপিরাইট অফিস গ্রহণ করে না। এই ত্রুটির ভিতরে অনেক রকম ত্রুটি থাকে, এবং বিশেষ করে আগে যে সমস্ত অ্যাগ্রিমেন্টগুলি হতো সেইগুলোর প্রচুর ত্রুটি ছিল। ত্রুটির ভিতরে বলি যে হয়তো মেয়াদ নাই, কোন মেয়াদে সে এটাকে ট্রান্সফার করলো সত্যটা এটা বলা নেই, রয়্যালটি কত দেওয়া হলো সেইটা বলা নেই, এবং কোন মাধ্যমের জন্য এই রাইটটা প্রযোজ্য হবে সেটাও স্পেসিফিক বলা নেই। সেই ক্ষেত্রে যিনি পরবর্তীতে যদি সঠিকভাবে দলিলের মাধ্যমে সত্য গ্রহণ করে থাকে তাহলে সেটাকেই আমরা প্রাধান্য দেই। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটু বলি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। তো এই ক্ষেত্রেও তো এই কপিরাইট লঙ্ঘন হওয়ার একটি খুব প্রচুর হচ্ছে, সুযোগ হচ্ছে এবং ঘটে যাচ্ছে। সেই ক্ষেত্রে আইনি প্রতিকারটি হ্যাঁ, সেলফ জেনারেটেড যে চ্যানেলগুলো আছে,
নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললো, খুলে সেইখানে আরেকজনের কন্টেন্টটাকে আপলোড করলো, বা ফেসবুক ওপেন করে সেইখানে আপলোড করলো আরেকজনের কন্টেন্ট। এবং এইটার যতদিন পর্যন্ত এইটার কপিরাইট কেউ ক্লেম না করবে, এর ইকোনমিক রাইটটা অর্থাৎ রয়্যালটি যেটা আসবে সেটা ওই ভিউয়ের উপরে ডিপেন্ড করবে এবং ওই ইউটিউব চ্যানেলের যিনি মালিক তার কাছে চলে আসবে। এখন একজন দেখে কি যে আমারই সত্য, আমার কন্টেন্টস আরেকজন সেলফ জেনারেটেড চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দিয়ে এইখানে সে রয়্যালটি নিচ্ছে, ইকোনমিক বেনিফিটটা নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে করণীয় হলো যিনি যার কর্ম বলে দাবি করবেন তিনি কিন্তু ডিজিটালি ক্লেম করতে পারবেন। এবং এইটা ইউটিউবের জন্য একটা সুন্দর মেকানিজম আছে। এই ক্লেমগুলি করলে সে ক্লেমের উত্তর দিবে, তখন ইউটিউব কিছুদিনের জন্য এটাকে সাসপেন্ড রাখবে এবং পরবর্তীতে যদি স্ট্রাইক দেওয়ার একটা ব্যবস্থা থাকে স্ট্রাইক দেবেন। সেই ক্ষেত্রে আর কপিরাইট রেজিস্ট্রারের কাছে আসতে হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলা সেগুলা তখন বলে যে যখন এইটার ক্ষেত্রে ডিসপিউটের ক্ষেত্রে বলে যে কপিরাইটের প্রমাণ কার কাছে আছে, সনদ কার কাছে আছে। তো যে একজন আরেকজনের বিরুদ্ধে ক্লেম করেছে, কপিরাইট ক্লেম করেছে যে এইটা আনঅথরাইজড, সেইটাকে ব্যবহার করে ইকোনমিক রাইটটা তার নিজের পক্ষে নিয়ে যাচ্ছে, আর আমি এটা ক্লেম করছি এবং আমার কপিরাইট সনদ এই যে, সেই ক্ষেত্রে খুব দ্রুত ওই ইউটিউব বা ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলি তারা কিন্তু সহজেই এটা ডিসপিউটটাকে মীমাংসা করে দেওয়ার সিস্টেম ওদের আছে। এর জন্য আর আমার কাছে আর আসতে হয় না। কারো কন্টেন্ট অবৈধভাবে লাইসেন্স ছাড়া যখন বিভিন্ন প্ল্যাটফর্মে এইটাকে করা হচ্ছে, আপলোড করে ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমার কাছে আসে তাহলে কপিরাইট আইন 2023-এ খুব সুন্দরভাবে বলা আছে এই সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, বিশেষ করে বিটিআরসি আছে আমাদের, বিটিআরসিকে কপিরাইট রেজিস্ট্রার বলতে পারবেন যে এইখানে এই কন্টেন্টসগুলা কপিরাইটের লঙ্ঘন করে প্রচারিত হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেইগুলাকে আপনারা অপসারণ করেন। তখন কিন্তু ওই প্রতিষ্ঠান এটা অপসারণ করিবে, এটা আইনের ভাষাটা হচ্ছে অবশ্যই সেটা অপসারণ করিবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ আসে কপিরাইট রেজিস্টার বিটিআরসি সহ বিভিন্ন ধরনের যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমেও এইগুলাকে অপসারণ করতে পারে ব্যবস্থা। আজকের আলোচনার মধ্য দিয়ে কপিরাইটের বিভিন্ন সমস্যা আমাদের সামনে উঠে এসেছে। এই সমস্যা এবং এর সম্ভাব্য যে সমাধান সে সম্পর্কে আমরা এবার জেনে আসি। আমাদের সামাজিক সচেতনতা এবং সমাজে ট্রাস্টেড খাত হিসাবে এই কপিরাইটের মতো আইনগুলোকে বা কপিরাইটের মতো বিষয়গুলো কিন্তু মানুষের পিছনের দিকে দেখে। কারণ আমরা উন্নয়ন বলতেই বুঝি ইট বালু পাথর, ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু চেতনার যে জাগরণ সে বিষয়টা কিন্তু উপেক্ষিত। কারণ ভিজুয়াল জিনিসটাকে আমরা যত দূর দেখি, কিন্তু ট্যানজিবল জিনিসটাকে যত দূর দেখি, ইনট্যানজিবল বিষয়টাকে কিন্তু আরেকটু পিছন থেকে দেখতে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এ পর্যায়ে চলে গেছে যে মানুষের যে সৃজনকর্ম সেটা সুরক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের একটা ফাইট করতে হচ্ছে। আজকে আমরা দেখি যে একটি সৃজনকর্ম, একটি নাটক, একটি গল্পের বই, একটি উপন্যাস, একটি কনসেপ্ট, সেটা যদি আরেকজন ঠিক সেইভাবে লেখে বা ওটাকে ঠিকভাবে সে ওইটার ধারণাটাকে নিয়ে লেখে, সেটা কিন্তু এক ধরনের চর্যাবৃত্তি যেটা বলি সেটার কিন্তু একটা বিষয় থেকে যায়। অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত করতে হবে, নিতে হবে যে আপনি কতটুকু আপনার সৃজনটা মৌলিক, কতটা মৌলিক নয়। অর্থাৎ এক্ষেত্রে আপনাকেই আপনার মানদণ্ড নির্ধারণ করতে হবে যে কতটুকু আপনি নিতে পারেন, কতটুকু নিতে পারেন না। অর্থাৎ এক্ষেত্রে আমরা আরেকটি কথা বলতে চাই যে কপিরাইটের বিষয়ে আপনার নিজের বোধ, আপনার নিজের বিবেচনা, আপনার নিজের নৈতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর কাছে আপনি ফিরে যান, তাহলে কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে আপনি উত্তরটা পেয়ে যাবেন। বর্তমান সময়ে আমরা দেখি যে বাজারে বইয়ের ক্ষেত্রেই যদি আমরা বলি, যেহেতু 23শে এপ্রিল আন্তর্জাতিক গ্রন্থ এবং কপিরাইট দিবস, সেক্ষেত্রে আমরা বলবো যে সৃজনশীল মাধ্যমে কিন্তু ইদানিং একটা অভিযোগ এবং অনুযোগ থেকে যাচ্ছে যে মিস্টার এক্সের বই ওয়াই অনুরূপ করে লিখেছেন, এই গল্পটা অমুকে অনুরূপ করে লিখেছেন, এই ধারণাটা এটাকে অনুকরণ করে লিখেছেন, কিংবা এটাকে অনেকাংশে যে কিছুটা রিমিক্স করে দিয়ে লিখেছেন, অর্থাৎ মিলিয়ে মিশিয়ে লিখেছেন। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু সবসময় কিউরিফাই করার জন্য আপনার ইনস্ট্রুমেন্টস ইউজ করা,
তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যারা যুক্ত আছেন এই সেক্টরে তাদের সবার মধ্যে একটা অ্যাওয়ারনেসের বিষয়। এই অ্যাওয়ারনেসটা যদি থাকে যে এটা প্রতিকারমূলক বা নিবারণমূলক ব্যবস্থা নয়, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সচেতনতার বিষয়। আমরা এই কথাই আখেরে বলতে চাই যে আমাদের যে কোনো মূল্যে কপিরাইটকে মান্য করতে হবে এবং পাইরেসিকে না বলতে হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। খুব সংক্ষেপে যদি আমরা শেষের দিকে জানতে চাই যে সম্প্রচার নীতিমালা নিয়েও কথাবার্তা হচ্ছে এবং এর একটি সুনির্দিষ্ট মেয়াদ থাকছে, এই বিষয়ে যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু অবহিত করা যায়। কপিরাইট লিটারেসি আমাকে জানতে হবে। আমি শুধু ক্রিয়েট করলে হবে না, আমার অ্যাওয়ারনেস থাকতে হবে এটাকে আমি কিভাবে প্রোটেক্ট করব। গুগলে আমার বিষয় রচনাটি আরেকজন ব্যবহার করে এটাকে থেকে ফায়দা নিচ্ছে, তাকে প্রতিহত করতে হলে কী করতে হবে সেটা আমাকে জানতে হবে। আমার মনে হয় জানার ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই এবং সৎ পথে এটা জানতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সৃষ্টিশীলতার মূলে আছে সদাচার এবং মানুষের যে ভালোবাসা, মানুষের যে শান্তি, মানুষের যে সমৃদ্ধি, সব কিছুর মূলে আছে সদাচার। একজন লেখক, একজন চিত্রশিল্পী, একজন সম্প্রচার কর্মী, একটা প্রতিষ্ঠান, তাদেরকে ন্যূনতম সদাচারের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করা উচিত। তাহলেই লঙ্ঘন অনেক কমে যাবে। এই সদাচারের প্রসঙ্গে যদি বলি, এর সঙ্গে তো পঠন পাঠন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা জানি যে আজকের দিবসটি কপিরাইটের সঙ্গে যেটি বলা হচ্ছে, উচ্চারণ করা হচ্ছে যে বিশ্ব বই ও কপিরাইট দিবস। প্রায়ই শোনা যায় যে বিশেষ করে যারা অভিভাবক স্থানীয় আছেন তারা বলছেন যে এই প্রজন্ম বই বিমুখ বা পাঠকের সংখ্যা কমে যাচ্ছে পূর্বের তুলনায়, পাঠাভ্যাসের সংস্কৃতি সংকটের মুখে। এই ব্যাপারে আমরা কি করতে পারি? পাঠাগার তৈরি করতে হবে ঘরের ভিতর, ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি, পারিবারিক পাঠাগার। আমরা তো পারিবারিক পাঠাগার থেকে ছাড়া বইটি পড়েই পাঠাভ্যাস গড়ে তুলেছি। আপনি বাংলাদেশের অন্যত্র বই সাজানো দেখবেন, বই পাঠাগার হিসাবে ব্যবহার করার পদ্ধতি দেখবেন না। ঘরেই তো হাতে একটা মোবাইল আছে, সে ওইখানে সব পাচ্ছে, ওখানে পাওয়ার সঙ্গে সঙ্গে একটা রিটেন বই তাকে পেতে হবে। অর্থাৎ এই অ্যাওয়ারনেস একেবারে পরিবার থেকেই শুরু করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের স্টুডিওতে উপস্থিত সম্মানিত দুজন আলোচকের বক্তব্য শুনলেন এবং বিশেষজ্ঞ মতামত আপনারা শুনলেন। আমরা আশা করছি এই আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক গ্রন্থ ও কপিরাইট দিবস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আমরা অর্জন করতে পেরেছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।